টু বেঙ্গল অ্যাপেক্স একাডেমি। আজকে একটা সিরিজ করছে, সিরিজটা হচ্ছে ইন্ডিয়ান হিস্টোরি, যেখানে ইন্ডিয়ান হিস্টোরি যে তিনটে পার্ট আছে, অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন। তো অ্যানসিয়েন্ট পূর্ব প্রাচীন ইতিহাস, মধ্য ইতিহাস, আধুনিক ইতিহাস। এই আধুনিক ইতিহাসের প্রথম চ্যাপ্টার যেটা আছে, প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা একটু ডেপথে জানবো, যার কারণ হচ্ছে যে ডব্লিউবিসিএস পারপাস যদি আমাদের পড়া থাকে, আমাদের আদার্স এর এর নিচে যেসব পরীক্ষাগুলো হয়, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউপিএসআই, ক্লার্কশিপ, ঠিক আছে, সব রকম পরীক্ষায় তোমার র্যাডারের মধ্যে চলে আসবে, কোনো ইফেক্ট পড়বে না। পুলিশের তো কোনো ইফেক্ট পড়বে না, পুলিশের যে কোনো পরীক্ষা। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব এই অবধি পড়ে রাখার। তো শুরু করা যাক কিছু কোশ্চেন দিয়ে, যে ভারতে ইউরোপীয়দের আগমন, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া। তো কিছু কোশ্চেন দেখা যাক। কিছু কোশ্চেন কি, যে ডেকলাইন অফ মুঘলস, তার সঙ্গে সঙ্গে কিন্তু ইউরোপিয়ানদের পাওয়ার রাইজ হবে। এরা ডেকলাইন হবে আর ইউরোপিয়ানরা রাইজ হবে পাওয়ার। তো সেটাই দেখবো যে কোশ্চেনগুলো কী কী দেয়। প্রথম কোশ্চেন, এটা ডব্লিউবিসিএসের মেন কোশ্চেন, যেখানে লেখা আছে দ্য ফরমান অফ 1770 ইস্যুড বাই, যে 1717 সালে যে ফরমান জারি করা হয়েছিল সেটা কে করেছিল? সবাই জানে এটা, আমি বলবো না এখন। সব কোশ্চেন সিলেবাস মানে এটা শেষ হয়ে যাবে চ্যাপ্টার, তারপরে তোমরা এমনি পেরে যাবে। তবে বলে দিই যে ফারুকসিয়ার। ঠিক আছে, ফারুকসিয়ার ফরমান কে ছিল? হ্যাঁ, ঔরঙ্গজেব, তারপরে কে ছিল? বাহাদুর শাহ, তারপরে জাহাদার শাহ, তারপরে ফারুকসিয়ার। এই যে ফারুকসিয়ার, সে হচ্ছে। তো এটাকে বলা হয় লেটার মুঘলসের পার্ট এটা। তো আমরা জানবো, এটাও ডেপথে জানবো। তো ব্যাটল অফ পলাসি ইউরোপিয়ানদের সঙ্গে হয়েছিল। ইউরোপিয়ানের মধ্যে কে ছিল? ব্রিটিশ ছিল। ব্রিটিশরা একটা ইউরোপিয়ান। তো ওদের মধ্যে কে লড়াই করেছে? রবার্ট ক্লাইভ। ঠিক আছে, কত সালে হয়েছে? সবাই জানে এটা, পলাসির যুদ্ধ 1757 সালে। এবার যদি জিজ্ঞেস করা হয় যে এমার্জেন্স অফ ইউরোপিয়ান পাওয়ার, এর মধ্যে যে ব্যাটল অফ বক্সারটা ভারতীয় ইতিহাসে একটা বিশাল বড় একটা স্টেপ, যেখানে যে ব্রিটিশরা বিশালভাবে বাংলায় আধিপত্য বিস্তার করতে লাগে। তো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। তো এবার যে বাকি যেগুলো আছে, যে কী কী ট্রিটি হয়েছিল, তারপরে মানে কে কী জিতেছিল, কার কী বেনিফিট হয়নি, কে কী, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম কী, ট্রিটি অফ মাদ্রাস কী, ট্রিটি অফ ম্যাঙ্গালোর কী, সব ট্রিটি তোমাদের এমনি ঝলকে মনে থেকে যাবে, যেটা তোমাদের কোনো সমস্যা হবে না। যে প্রিভেল ওভার ফ্রেঞ্চ কার্নেটিক, সব তোমাদের এমনি মনে থেকে যাবে। জাস্ট একটু ডেপথে জানবো আমরা। দেখো, বাকি কোশ্চেনগুলো এমনি পরে দেখে নেবে। এটা শুরু করা যাক প্রথমে ইউরোপ থেকে। ইউরোপিয়ান ভারতে আসছে, তো ইউরোপ কোথায়? আমাদের যে 7টা কন্টিনেন্ট আছে, 7টা কন্টিনেন্ট, সেটা এক হচ্ছে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। এটার মধ্যে থেকে যে ইউরোপ, এই অ্যাডভেন্ট অফ ইউরোপ থেকে আমরা শুরু করব পড়াশোনা। যেটা ইউরোপীয়রা ভারতে যে আসছিল, আগমন যে হয়েছিল, সেটা নিয়ে আমরা পড়ব। ঠিক আছে, তো ইউরোপের মধ্যে আরও যদি ডেপথে দেখি ম্যাপটা, এখানে ইউরোপের মধ্যে কিছু দেশ ছিল যারা সেই সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে পিকে ছিল। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে শিল্প বিপ্লব। তার মধ্যে যেটা ইটালি ছিল, ইটালিও কিন্তু বিশাল সেই ছিল। ইটালির কিছু শহর, ভেনিস, তারপরে হচ্ছে ফ্লোরেন্স, এগুলো বিশালভাবে অ্যাফ্লুয়েন্স হয়েছিল, মানে প্রভাবশালী হয়েছিল। তারপরে কি, ফ্রেঞ্চ, স্পেন, পর্তুগিজ, ঠিক আছে, ডাচ, নেদারল্যান্ড, এই সবগুলো পাওয়ারও কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রভাব বিস্তার করতে লেগেছিল। যেখান থেকে এখানে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সবচেয়ে বেশি ইফেক্ট ফলে। যার কারণ কি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে যে
গুডসগুলো ছিল সেগুলো পুরো বিশ্বে বিক্রি করার ব্যাপার ছিল একটা। টেকনোলজি আস্তে আস্তে বাড়ছিল, ঠিক আছে। তারপরে তোমার ক্যাপিটালিজম বাড়ছিল। ক্যাপিটালিজম কি? ক্যাপিটালিজম হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে একটা মানুষ যদি বড়লোক হতে চায় তাহলে কী কী করতে পারে, তার মেন লক্ষ্য থাকবে প্রফিট কীভাবে কামানো যাবে, সেই জন্য যত রকম কাজ করতে হয় সেই কাজগুলো করবে, ঠিক আছে। এইসব দিক থেকে ক্যাপিটালিজম কাজ ছিল, ঠিক আছে। তারপরে কি? তারপরে হচ্ছে তোমার ডিমান্ড ছিল। ডিমান্ডের মধ্যে একটু জেনে নিই। ডিমান্ড ছিল স্পাইসের, ডিমান্ড ছিল সিল্কের, ডিমান্ড ছিল কটনের, ডিমান্ড ছিল এগুলোর। কেন ডিমান্ড ছিল? এবার যদি আমি বলি ইউরোপ কোথায় পড়ে, ইউরোপ যদি বলা হয় যে আমাদের যদি ভালোভাবে ম্যাপটা দেখি, আমাদের এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখায় যত ওপরে উঠতে থাকবো তারপরে আমরা এই যে 23.5 ডিগ্রি যেটা পাবো উত্তর, সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। তার ওপর দিকে যেটা পাবো সেটা হচ্ছে ইউরোপ। তার মধ্যে যেটা ব্রিটিশ আছে তারা তো একদম আর্কটিক সার্কেলের মধ্যে আছে, সুমেরু বৃত্তর কাছাকাছি আছে। মানে এই যদি দেখা যায় এই নিরক্ষরেখা থেকে অনেক উপরে, যার কারণে এদিকে যদি বলা হয় সাধারণভাবে বলি সূর্যের আলো লম্বভাবে পড়ে না, সূর্যের আলো লম্বভাবে পড়ে এই শুধুমাত্র এইটুকুনি, এটাই সূর্যের আলো লম্বভাবে পড়ে। যার কারণে আমরা যদি উপরের দিকে উঠি তাহলে দেখতে পাবো এখানে বিশালভাবে ঠান্ডা থাকে। ঠান্ডাতে থাকলে বরফে জমে থাকবে, বরফে জমে থাকলে কী হবে? চাষবাস কম হবে, চাষবাস কম হবে তো কী হবে? খাদ্যের প্রবলেম হবে। তো সেই জন্য ওরা ভেজিটেরিয়ান দিক থেকে নন ভেজিটেরিয়ান দিকে যেতে হবে। যার কারণে এই নন ভেজিটেরিয়ান খাবার তো মানে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখার জন্য কী করবে? মশলা লাগবে। কী দরকার? মশলা। এবার যখন ঠান্ডা দেশ আছে, ঠান্ডা দেশে তো বস্ত্র পরতে হবে নাকি, পোশাক টোশাক বানাতে হবে, তো কী লাগবে? সিল্ক লাগবে, কটন লাগবে, এই সবগুলো বিশালভাবে দরকার। এই সব এলাকায় এগুলো পাওয়া যায় কোথায়? তখন সবচেয়ে মেন যদি জিজ্ঞেস করা হয় প্রথমের দিকে, প্রথম 1400 সালের শুরুতে, তখন এগুলো মেন যদি বলা হয় তাহলে এই ইউরোপের কাছে সবচেয়ে জানা শহর, জানা দেশ বলতে ছিল শুধুমাত্র এই পোর্শনটুকু। 1400 দিকে যদি যেটা জানা ছিল সেটা শুধুমাত্র ছিল এশিয়া, আফ্রিকা, ইউরোপ, এটুকুই। যখন 1453 সাল এলো, 1453 সাল, তখন একটা ট্রিটি হয়েছিল, যদিও ট্রিটিটার নাম তোমাদের দরকার নেই, ট্রিটি অফ টর্ডেলাস। ট্রিটি অফ টর্ডেলাস কার কার মধ্যে হয়েছিল? স্পেন আর হচ্ছে পর্তুগিজ, ঠিক আছে। যার মাধ্যমে বলা হলো যে পুরো বিশ্বের মধ্যে ইন্ডিয়াকে খোঁজার একটা দৌড় শুরু হয়ে গেল, যেখানে বলা হলো যে স্পেন মেন যে রেখা আছে তার পশ্চিম দিকে যাবে, আর পর্তুগিজ যাবে পূর্ব দিকে, ঠিক আছে। পর্তুগিজ যাবে পূর্ব দিকে, তো এখানে পূর্ব দিকে যাবে। তো সেজন্য স্পেনের একজন ব্যক্তি, তোমাদের নাম হয়তো শুনবেই, অবশ্যই শুনবে। কী নাম? নাম হচ্ছে কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাস 1453 সালে স্পেনের রাজার দ্বারা পাঠানো জায়গায় বললো যেখানে আমি চলে এসেছি, আমরা এখানে ইন্ডিয়া চলে এসেছি। ওরা ভেবেছিল যে এদিকে কোনো দেশ নেই, কিছু নেই, এটা আননোন ছিল, ঠিক আছে। এটাকে সেজন্য পরে এটাকে কী বলা হলো? এটাকে বলা হলো নিউ ওয়ার্ল্ড। এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা নিউ ওয়ার্ল্ড বলা হয়। তো এবার 1453 সালের দিকে স্পেনের ক্রিস্টোফার কলম্বাস একটা বাহামাস আইল্যান্ড এখানে আছে একটা বাহামাস আইল্যান্ড, আমেরিকারই নিচের দিকে আছে একটা আইল্যান্ড। তো এই আইল্যান্ডে আসে আর বলে আমরা ইন্ডিয়া পেয়ে গেছি। কী পেয়ে গেছি? ইন্ডিয়া পেয়ে গেছি। সেজন্য এখানকার যে মানুষগুলো থাকে কী বলা হয়? রেড ইন্ডিজ। এখানকার যে মানুষগুলো থাকতো তাকেও কী বলা হতো? রেড ইন্ডিজ। সেজন্য এই এলাকাটাতে কী বলা হয়? ওয়েস্ট ইন্ডিজ। বলো না, ওয়েস্ট ইন্ডিজ একটা ক্রিকেটের টিম আছে, তো কোথায় এটা? এখানে। তো কী বললাম? ক্রিস্টোফার কলম্বাস 1453 সালে স্পেন থেকে এসেছিল।
এবার অনেক সময় জিজ্ঞেস করে কোন শিপ বা কোন জাহাজের মাধ্যমে এসেছিলো, ওটা গ্যাব্রিয়েল, 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 ঠিক আছে, অন গ্যাব্রিয়েল। তো এটা ছিল। আর আর পর্তুগিজ যে ছিল, পর্তুগিজ সে খুঁজতে লাগলো এই নিচ দিয়ে, সি রুট খুঁজতে লাগলো। তার মানে কি, সি রুট খুঁজতে লাগলো, এ চলে এলো এদিকে, এ চলে এলো এদিকে। তার কারণটা কি, কারণটা বুঝি। এবার যদি জিজ্ঞেস করা হয় যে বলো দেখি যে এখানটায় তো ল্যান্ড রুট ছিল, এই ল্যান্ড রুট, ঠিক আছে, তো ল্যান্ড রুট ছিল, তো প্রবলেম কি, প্রবলেম কী হলো যে তোকে সি রুট খুঁজতে হলো ইউরোপদের। ইউরোপে তখন হাই ডিমান্ড ছিল স্পাইসের, সিল্কের, কটনের, ঠিক আছে, বিশাল, ঠিক আছে। এই কারণে ইউরোপ কি বলছে, ইউরোপ বলছে যে না, যেভাবে হোক মানুষের দরকার সেটা পূরণ করতে হবে, আর যেটা যে কোনোভাবে সেটা ইন্ডিয়াতে পৌঁছাতে হবে, ইন্ডিয়াতে পৌঁছাতে হবে, সেই কারণে। কিন্তু এখানে প্রবলেম কী হলো, প্রবলেম হলো যখন চায়না থেকে সিল্ক, ইন্ডিয়া থেকে কটন প্লাস স্পাইস সিল্ক যেতে লাগলো, তখন এখানে সেই সময় একটা নতুন সরকার বলতে পারো, নতুন একটা এম্পায়ার বলতে পারো, আরবে এসেছিল, সেটার নাম হচ্ছে অটোমান এম্পায়ার, অটোমান এম্পায়ার, অটোমান এম্পায়ার। অটোমান এম্পায়ার কী বলছে যে আমরা এদিকে ইউরোপে যেতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু বিশাল ট্যাক্স নেব। মানে ট্যাক্স বলতে কি, তোমার এখান থেকে যাচ্ছ, আমার রাস্তা ইউজ করছো, আমি হাই ট্যাক্স লাগাবো। আর হাই ট্যাক্স লাগালে ইন্ডিয়া থেকে মাল আনতে এমনি সমস্যা, এখানে যদি হাই ট্যাক্স লাগে তাহলে তো হয়ে গেল। তারপরে এমনও কিছু রেস্ট্রিকশান দিয়েছিল যে না, এই রিলিজিয়ানের আমরা অ্যালাউ করবো না, রাস্তায় অ্যালাউ করবো না, যেতে দেবো না, মেন কথা, ঠিক আছে। যার কারণে এদেরকে বাধ্য হয়েছিল ইউরোপরা যে যখন যেতেই দেবে না, ঝামেলা করে লাভ নেই, আমরা এই সমুদ্র পথ হয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এবার কী হয়েছে, এটার কারণে যে পর্তুগিজ শুরু করেছিল যে যাওয়া, পর্তুগিজ যাওয়া শুরু করেছিল এই অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানসের মধ্যে, কিন্তু এটা চলে এলাম আমরা, ঠিক আছে। অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, পর্তুগিজ এসেছিলো। তার মানে বলে দিই অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস মধ্যে কে প্রথমে এসেছিলো না এসেছিলো, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদেরও। প্রথমে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানসের মধ্যে পর্তুগিজ প্রথমে এসেছিলো, তারপরে এসেছিলো ডাচ বা হল্যান্ড যাকে বলা হয়, নেদারল্যান্ড যাকে বলা হয়, তারপরে হচ্ছে ব্রিটিশ, তারপরে হচ্ছে ডেন্স মানে ডেনমার্ক, তারপরে হচ্ছে ফ্রান্স। কী বললাম, পর্তুগিজ, ডাচ, হল্যান্ড বা নেদারল্যান্ড, ব্রিটিশ, ইংল্যান্ড, ডেন্স মানে ডেনমার্ক, আর হচ্ছে ফরাসি। এটা ছিল সিরিজ, লাস্টে বলেই দেবো, চাপ নেই, নোটসের মাধ্যমে। তো এটা মনে রাখবা, পর্তুগিজরা প্রথমে এসেছিলো। পর্তুগিজদের মধ্যে এবার আমরা একটু ডেপথে জানবো, ঠিক আছে। পর্তুগিজরা এখান থেকে শুরু হয়ে, যেটা পর্তুগিজ, ঠিক আছে। তো পর্তুগিজদের এখান থেকে শুরু করেছিল, প্রথম শুরু করেছিল এটা প্রিন্স হেনরি শুরু করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি, ঠিক আছে। তারপরে একজন এসেছিল প্রিন্স হেনরির পরে, বার্থেলোমিউ ডিয়াজ এসেছিল। এই বার্থোলোমিউ ডিয়াজ কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে গেছিল, এই আফ্রিকার টিপে আছে ম্যাপ নিশ্চয়, এখান থেকে দেখো কি বললাম, যে বার্থোলোমিউ ডিয়াজ কী হয়েছিল, টিপে পৌঁছেছিল, এখান থেকে শুরু করেছিল পর্তুগিজ থেকে, এখান থেকে টিপে পৌঁছেছিল। এই টিপে পৌঁছানোর কারণে তারপরেও এখানে যা মানে ঝড় ঝালা এখানে ঠিক আছে, সেজন্য বলছে এখানে যে এই টিপটা আছে, এই টিপটা কেপ অফ স্টর্ম, মানে ঝড় জঞ্জালের এই টিপ, মানে এই যে আছে এটা স্টর্মের। তারপরে বললো ঠিক আছে, স্টর্ম কেন বলছো,
এবার কি হলো, এ আবার গেল, ঘুরে চলে গেল যে না ওখানে যাওয়া যাবে না, ইন্ডিয়া যাওয়া সম্ভব না, এত ঝড় জ্বালা, মানে আমাদের জাহাজ টাহাজ ভেঙে টেঙে পড়ে যাবে, রাস্তাঘাটে মারা যাবে মানুষ, আমরা যাবো না আর। তো এখান থেকে আবার পর্তুগিজ একজন এলো, পর্তুগিজের রাজাকে বললো যে রাজা আমাকে পাঠাও, কোনো সমস্যা নেই, আমি তোমাকে পাঠিয়ে দেবো, তোমাকে যেটা বলবো সেটাই করবো। তখন যে ইসের রাজা ছিল, যে পর্তুগিজদের রাজা ছিল, তার নাম হচ্ছে ইমানুয়েল ম্যান। ইমানুয়েল ম্যান, নাম মনে রাখার দরকার নেই, জাস্ট এমনি মনে রাখো। ইমানুয়েল ম্যান ছিল পর্তুগিজের রাজা। সে কী করলো, বলল বার্থোলোমিও ডিয়াজ, হ্যাঁ বলুন, যে তুমি ভাস্কো ডি গামা ভারতে যাবে, তুমি তো পারলে না, ঠিক আছে, বলছে না আমার তো কোনো সমস্যা হয়ে গেলো। তো বলছে যেই তুমি এক্সপিরিয়েন্স করেছো, মানে যে তোমার এক্সপিরিয়েন্স হয়েছে, কোথায় কী প্রবলেম হয়েছে, কী সমস্যা হয়েছে, একে বলো। এবার বার্থোলোমিও ডিয়াজের কথা শুনে ভাস্কো ডি গামা বললো যে আচ্ছা প্রবলেম তাহলে জাহাজের, তো জাহাজ একটা বানালাম, ঠিক আছে। তো একটা জাহাজ বানানো হলো, হ্যাঁ, কি জাহাজটার নাম হচ্ছে গ্যাব্রিয়েল। আর একটা জিনিস কারেকশন করবে, যে যেটা ক্রিস্টোফার কলম্বাস ঠিক আছে, ক্রিস্টোফার কলম্বাস যেই জাহাজটাতে গিয়েছিল, সেই জাহাজটার নাম হচ্ছে সান্তা মারিয়া। ওটাতে আমি গ্যাব্রিয়েল বলেছিলাম মনে হয়, সান্তা মারিয়া। এটা ক্রিস্টোফার কলম্বাস যিনি আমেরিকা আবিষ্কার করেন, তিনি হচ্ছে স্যান্টা মারিয়া ইসে গেছিলেন, স্পেনের থেকে। ইনি পর্তুগিজ থেকে গেছিলেন। বার্থোলোমিও ডিয়াজের ভাস্কো ডি গামা কী হয়েছে, গ্যাব্রিয়েলের নতুন একটা জাহাজ বানিয়েছে, যেটা বড় বড় স্টর্ম, বড় বড় ঝড় জ্বালা সব সহ্য করার মতো ক্ষমতা রাখে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এবার কি হলো, এবার যখন আস্তে আস্তে যাচ্ছে, যাওয়ার পর যখন এখানে পৌঁছে গেল, কোনো রকমে পৌঁছে গেছে, যে কোনো সমস্যা আসেনি, ঝড় ঝামা সহ্য করতে হয়নি, তখন বলছে না একটা আমি শান্তি পেলাম। কী শান্তি, এখানে আমি কেপ অফ যে স্টর্ম বলছিল বার্থোলোমিও ডিয়াজ, সেটা হচ্ছে না একটা আশা পেলাম। কী আশা, তো আমাকে তো পূর্ব দিকে যেতে বলেছিল, এখন তো আমি দক্ষিণ দিকে এতক্ষণ ধরে আসছিলাম, এবার আমি যদি এই দিকে চলে যেতে পারি তাহলে তো আমি ইন্ডিয়া পৌঁছে যাবো। আচ্ছা ঠিকই আছে, যার কারণে এবার শুরু হয়ে গেল এই বর্ডার যাওয়া। এই বর্ডার যেতে এখানে এই যে মোজাম্বিক আছে, মোজাম্বিক যাওয়ার পর বাঁ দিকে এলো মোনাকো, এরকম কিছু নাম আছে, সেখানে গেল, পৌঁছে দেখছি যে ব্যবসা বাণিজ্য তো চলে সবসময়, তো ইন্ডিয়া থেকে কিছু ব্যবসায়ী এখানেও ব্যবসা করতে আসতো। তো এখানে ব্যবসা করতে আসার পর এখানে একজনের সঙ্গে দেখা হলো, যে গুজরাটের একজন মার্চেন্ট আব্দুল মাজিদ, ঠিক আছে, আব্দুল মাজিদের সঙ্গে দেখা হলো। বলছে কী ব্যাপার, এই কে আপনি? বলছে আমি ভাস্কো ডি গামা। তো কী হয়েছে? বলছে আমি ইন্ডিয়ায় যেতে চাই, কিন্তু যেতে পারছি না, সমস্যা হচ্ছে। বলছে ও ইন্ডিয়া যাবেন, আমি তো ইন্ডিয়ারই লোক, চলেন আমার সঙ্গে চলেন। তো এবার আব্দুল মাজিদ গুজরাটের একজন মার্চেন্ট ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তো উনি কী করলেন, যে ঠিক আছে চলেন আমার সঙ্গে, আমার পেছনে আসেন। এবার এখান থেকে আমি চলে যাবো বাঁ দিকে, আমি গুজরাট চলে যাব, আপনি চলে যান এদিকে। আপনার কী দরকার? মশলাপাতি ভারতের নিচের দিকে আছে, ওপর দিকে নয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই ইসের সাহায্যের ফলে এ পৌঁছালো কালিকটে। আব্দুল মাজিদের সাহায্যে এ পৌঁছালো কোথায়? কালিকটের কে ছিল সেই সময় রাজা? সেই সময় একটা রাজা ছিল, জ্যামোরিন বলা হয়, জ্যামোরিন কিন্তু ওর টাইটেল ছিল, হ্যাঁ, আসল নাম হচ্ছে বিক্রম, মান্না বিক্রম, এরকম নাম আছে, মান্না বিক্রমা, ঠিক আছে, জামোরিন ওর টাইটেল ছিল। তো কী করেছে, তো কালিকটে পৌঁছায়, যেটা এখন বর্তমানে কোজিকোড নামে পরিচিত, কোজিকোড এখন বর্তমানে কেরালার কোজিকোড যেটা আছে, সেটা কিন্তু তখনকার দিনে কী ছিল? কালিকট। তো জামোরিন এসে পৌঁছালো, ওয়েলকাম করলো, কী ব্যাপার, পর্তুগিজ থেকে লোক এসছে, আসো। ও জামোরিন ওয়েলকাম করলো, হ্যাঁ ভাস্কো ডি গামা কেমন আছো? আচ্ছা হ্যাঁ ভালো আছি। তো এই 1498 সালে
মে মাসের দিকে ভারতে এসে পৌঁছায়। জামোরিন ওয়েলকাম করলো যে হ্যাঁ লোকাল রুলার যেহেতু, ঠিক আছে, কালিকটের যে রাজা, তো ওয়েলকাম করলো যে কী ব্যাপার, ভাস্কো ডি গামা এসছে পর্তুগিজ থেকে, ওয়েলকাম করতে হবে না, ওয়েলকাম করো। তো এই ওয়েলকাম কিন্তু হলো। হ্যাঁ এই দেখো এখানে লেখা আছে মনবাসা। এই মনবাসাতে দেখা পেয়েছিল কার সঙ্গে, পেয়েছিল আব্দুল মাজিদের সঙ্গে। তারপরে আব্দুল মাজিদ এর সাহায্য নিয়েই কিন্তু ভাস্কো ডি গামা পৌঁছেছিল কালিকটে। আর আব্দুল মাজিদ এখান থেকে চলে গেছিলো গুজরাটের লোক, ঠিক আছে। এবার দেখো পৌঁছানোর পর কালিকটে এসে পৌঁছালো, কে হেল্প করলো, জামোরিন হেল্প করলো। জামোরিনের নাম কি, মান বিক্রমা, ঠিক আছে, মানা বিক্রমা। তো এবার কী হলো, যে কী দরকার, কী সমস্যা, বলছে কোনো সমস্যা নেই স্যার, আমাদের তো খুব প্রয়োজন। কি প্রয়োজন, মশলা প্রয়োজন। জানেন আপনি ডিমান্ড বিশাল মানে ভারতে আপনাদের মশলার। সে কোনো ব্যাপার নেই, নাও কত নিবা, যে যত দেবেন দেন, যতগুলো জাহাজ আছে সবগুলোই দিয়ে দেন, ঠিক আছে। তো এতগুলো নিয়ে গেছে, এর ওখানে যা বিক্রি করেছে এর 60 গুণ লাভ করেছে। 100 টাকার জিনিস কিনেছে, তো 60 গুণ মানে 6000 টাকায় বিক্রি করেছে, সেই হিসাবে ধরো বিশাল টাকা, ঠিক আছে। কী নিয়ে গেছিলো তোমার ব্ল্যাক পেপার, কালো মরিচ, বিশাল ডিমান্ড ছিল, ঠিক আছে, ব্ল্যাক পেপার, কালো মরিচ, ঠিক আছে। এ মনে রাখবে, এগুলো বিশাল ইম্পর্টেন্ট। মশলা 60 গুণ লাভ করেছিল যেই ভাস্কো ডি গামা এসেছিল, সেই সময় কার সময় এসেছিল, 1400 সময়, 98 সময়। এবার যদি বলা হয় কোন জাহাজে, গ্যাব্রিয়েলে জাহাজের সময়। যদি জিজ্ঞেস করা হয় যে কার সময়, তো বললাম জামোরিনের সময়, মান বিক্রমা। কোথায় এসে পৌঁছেছিল, কালিকটে। কালিকট, বর্তমানের নাম কি, কোজিকোড, ঠিক আছে। আর যদি বলা হয় যে কী নিয়ে গেছিলো, ব্ল্যাক পেপার, ঠিক আছে, কালো মরিচ, ঠিক আছে, কালো মরিচ নিয়েছিল। তারপরে কি, হ্যাঁ এইগুলো মনে রাখবে, ঠিক আছে। এই জন্য এই যে প্রথম যে মানে কেউ এসেছিল কিসে, নৌকার মাধ্যমে, নৌকা বলতে গেলে জাহাজের মাধ্যমে এসেছিলো কেউ ইন্ডিয়াতে, ইউরোপ থেকে ইন্ডিয়ার, সেজন্য জাহাজে প্রথমে এসেছিলো। জাহাজে কী করে এসেছিলো, সি রুটের মাধ্যমে। সি রুট মানে হচ্ছে জলপথের মাধ্যমে। আর এই জলপথটা প্রথম আবিষ্কার করেছিল, যে জলপথের মাধ্যমেও ভারতে আসা যায়, সেটা কিন্তু ভাস্কো ডি গামা। সেজন্য বলা হয় ভারত আবিষ্কার করেনি ভাস্কো ডি গামা। অনেকে এই প্রশ্নটা থাকে, ভারত নাকি আবিষ্কার করেছে, আর ভারতকে আবিষ্কার করার সাহস কারো হয়নি। তো সি রুট আবিষ্কার করেছিল, ইউরোপ থেকে ভারতে আসার যে সি রুট হয়, জলপথ, সেটা কিন্তু আবিষ্কার করেছিল কে, ভাস্কো ডি গামা। তো ভাস্কো ডি গামা বিশাল লাভ করলো, চলে গেল, বললো আরে রাজা, তোমার জন্য কী নিয়ে এসেছি দেখো। কে ছিল রাজা, পর্তুগিজের রাজা ইমানুয়েল ম্যান বলছে, রাজা দেখো কী নিয়ে এসেছি, ব্ল্যাক পেপার নিয়ে এসেছি, কালো মরিচ, ঠিক আছে, ব্ল্যাক পেপার, কালো মরিচ নিয়ে এসছে। তো কালো মরিচ নিয়ে এসছে, খাও, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে একটা কালো মরিচ বলছে, আর একটা জিনিস মনে রাখবা, এটা গোলমরিচ হয়, ঠিক আছে, এটা হচ্ছে গোলমরিচ, যেটাকে আমরা জাস্ট অনলি পেপার বলতে পারি, PER, অনলি পেপার। এই গোলমরিচকে ওরা বলতো, মানে একটু খুব সুন্দর বলতো, জবানপ্রিয় নাম হয়, জবানপ্রিয়। ডব্লিউতে অনেকবার কোশ্চেনটা এসছে, জবানপ্রিয় বলতে কী বোঝায়, গোলমরিচ, জবানপ্রিয় গোলমরিচ। আসলে এটা কারণ কী আছে, ইয়াভান কথাটা এসছে একটা ওয়ার্ড থেকে। ইয়াভান কথার অর্থ হচ্ছে তোমার ফরেনার, মানে হচ্ছে বিদেশি, আর ওনাদের প্রিয় ছিল গোলমরিচ, সেই জন্য এটা বলছে জবানপ্রিয়। ক্লিয়ার, এটা মনে রাখবা। তো এরপরে কী আসবে, এবার চলে যাওয়ার পর ভাস্কো ডি গামা বলছে রাজাকে, রাজা আমি আবার যাবো, যে দাঁড়া, তুই তো অনেক লাভ করলি, এবার অন্য কাউকে পাঠাই।
সেই সময় পর্তুগিজদের রাজা, পর্তুগিজদের মানে মানে বস, পর্তুগিজের রাজার মানে রাজার ফেভারিট কে ছিল? পেদ্রো আলভারেজ, পেদ্রো আলভারেজ ক্যাবরাল, ঠিক আছে, পেদ্রো আলভারেজ ক্যাবরাল। সে বলছে কেন হেড কেন, এই কিছুদিন আগে ব্রাজিল যে দেশ আছে, ব্রাজিল যে আছে সেটা ওই আবিষ্কার করেছে, ও কেউ না, ব্রাজিল আবিষ্কার করেছে, কম সম ব্যাপার। তো রাজার কাছে একটা অন্যরকম একটা ওর পাওয়ার আছে। তো সে এলো 1500 সালে কিন্তু ভারতে এসেছিল কাবরাল। কাবরাল এসে কী করছে, বলছে কার কোর্টে এসছে? সেই জামোরিনের কোর্টে। জামোরিন কোর্টে আছে। জামোরিন বলছে কী ব্যাপার আবার এসেছো? বলছে হ্যাঁ আমি কী করবো, আপনি যেগুলো দিয়েছেন ওইগুলোই তো ওই সহায়তা চলছে আমাদের, ঠিক আছে। তো বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু একটা ট্রেডের জন্য একটা বললো যে স্যার একটু ব্যবসা বাণিজ্য করতে চাই আপনাদের এখানে, একটু যদি কিছু গ্র্যান্ড করতেন। বলছে ঠিক আছে করে দেবো। তো কী করতে চাও? ব্যবসা। বলছে ঠিক আছে তাহলে ব্যবসা করো। তো ব্যবসা করার জন্য প্রথমে কিন্তু পারমিশন জামোরিন দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ব্যবসা করার বাণিজ্য দিয়ে দিয়েছে। এখানে তখন ভারতে তখন আরবরা বলতে কোথায় আরব, এখানে থাকতো আরব। এই আরবরাও কিন্তু ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতো। আরব কোথায় আছে? সৌদি আরব দেখতে পাচ্ছে এখানে। তো এই আরবরাও ভারতে ব্যবসা বাণিজ্য করার কারণে ভারতের যে রাজা ছিল তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তো কি হলো, প্রথমে যখন ব্যবসা বাণিজ্য করে মানে দিয়ে দিল, যাই মানে বলো যাও করো। তো যে ক্যাবরাল সে কিন্তু প্রথম ফ্যাক্টরি আবিষ্কার করেছিল। কোশ্চেনটা অনেকবার আসে যে পর্তুগিজদের ফার্স্ট ফ্যাক্টরি করেছিল কালিকটে। প্রথম ফ্যাক্টরি কে করেছিল? প্রথম ফ্যাক্টরি করেছিল কাবরাল। কোথায়? কালিকটে, ঠিক আছে। এবার কী হয়েছে, এই যে ফ্যাক্টরি না, এটা মনে রাখবা, ফ্যাক্টরি মিন্স কি? ফ্যাক্টরি আরেকটা কথা আসবে তোমাদের, ফোর্ট। যেখানে শুনবো ফ্যাক্টরি, এখন তো বর্তমানে ফ্যাক্টরি মানে কি জানি, যেখানে কোনো না কোনো জিনিস তৈরি হয়, কোনো কিছু তৈরি হয়, গাড়ি হোক, কোনো জিনিসপত্র হোক, যেটা তখনকার ইউরোপিয়ানদের শুরুতে সে ফ্যাক্টরি মানে শুধুমাত্র ওয়্যার হাউস হিসাবে দেখা হতো। ওয়্যার হাউস মানে যেখানে গুদাম, এক টাইপের গোদাম বলতে পারো, যেখানে মালপত্র রাখবে, জিনিসপত্র থাকবে, সেটা, ঠিক আছে। তো গোদাম হিসাবে ইউজ করতো। আর ফোর্ট মানে কি? ফোর্ট মানে বিশাল বড় দুর্গ এরকম ভাবনা। মানে ওরা তো এবার ইন্ডিয়ান থেকে ভয় তো ওদের লাগবে একটা, তো ওরা একটা নিজেদের স্বার্থে, নিজেদের রক্ষার্থে একটা মানে বিশাল বড় দেওয়ালের একটা বানাতো, সেখানে তার মধ্যেখানে সবাই থাকতো। ওরা ইউরোপিয়ানরা জানে বাইরে থেকে জানে অ্যাটাক করলে জানে ওরা একটু সুযোগ পায় যে কিছু মানে অ্যাটাক করার বা যুদ্ধ করার কিছু। তো এটা মনে রাখবা। তাহলে ক্যাবরাল এলো 1500 সালে, যে কিনা ব্রাজিলও আবিষ্কার করেছিল আগে কিছুদিন আগে। প্রথম ফ্যাক্টরি তৈরি হলো কালিকটে, যে ছিল রাজা ছিল জামোরিন, তার কাছ থেকে ব্যবস্থা বাণিজ্য করার পারমিশন নিয়ে নিল। কিন্তু ব্যবস্থা বাণিজ্য পারমিশন পেলেও আরবদের সঙ্গে বিশাল ঝামেলা শুরু হয়ে গেল। পর্তুগিজদের সঙ্গে আরবদের বিশাল ঝামেলা শুরু হয়ে গেল। কেন? আরবরা জামোরিনকে বলছে আপনি দিলেন কেন, আপনি ব্যবসা করার পারমিশন দিলেন কেন? বলছে ট্যাক্স দিচ্ছে রে ভাই, তো আমরাও ট্যাক্স দেবো আপনাকে। দিবেন না আপনি? ঠিক আছে। তো সেই জন্য জামোরিন কী হলো, পর্তুগিজদের সঙ্গে সম্পর্কটা কিছুটা হলো প্রবলেম হলো, ঠিক আছে। এবার কি হলো, এবার দেখো, তাহলে পর্তুগিজের সঙ্গে ঝামেলা হলো, সেজন্য ওরা বললো যে কালিকটে এত ঝামেলা আমরা থাকবোই না, আমাদের তো এই জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে কথা। কালিকট থেকে বেরিয়ে চলে যায় কোচিতে চলে এলো। কী এলো? কোচিন, যেটাকে কোচি বলা হয় এখন, ঠিক আছে। আরব সাগরের রানী কোচি, ঠিক আছে। তো এটা মনে রাখবা, কোচিতে চলে গেল। তারপরে কি, এরপরে ভাস্কো ডি গামা তো পোষায়নি, কারণ এক হাতবার 60 গুণ যে ব্যবস্থা করে নিয়ে যেতে পারে, এত টাকা লাভ নিয়ে যেতে পারে, সে তো আবার আসবে, একটা লোভ থাকবে না। তো 1502 সালে ক্যাবরাল চলে গেছে। 1502 সালে ভাস্কো ডি গামা আবার এলো।
ভাস্কো ডি গামা এলো, ঠিক আছে। কিন্তু প্রথমে যে জ্যামোরিন তাকে ওয়েলকাম করেছিল, পর্তুগিজ এসে, এবার কিন্তু জ্যামোরিন বলছে না না না, আমি তোমাকে সাপোর্ট করতে পারলাম না ভাই, আমি এখন আরবদের ওপর সাপোর্ট করব। আরবরা আমাকে দিচ্ছে আরবদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে জ্যামোরিনের, ঠিক আছে। তো আরব যারা আছে, আরব ট্রেডার্স, আরব যারা ব্যবসায়ী আছে, তাদের সঙ্গে জ্যামোরিনের ভালো একটা সম্পর্ক আছে, ঠিক আছে। কিন্তু এই ভাস্কো ডি গামার সঙ্গে মানে মেন কথা, তখন পর্তুগিজের সঙ্গে সম্পর্ক ভালো করে গেছিলো কে, যখন কালিকট থেকে বেরিয়ে চলে গেল, তারপরে কোথায় গেল ওরা, কোচিতে গেল। কোচিতে যখন গেল, তখন কোচিতে একটা রাজার সঙ্গে ওরা ভালোভাবে টাই করেছিল, কিন্তু কোচির যে রাজা ছিল সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সম্পর্ক স্থাপন করেছিল। সেজন্য জ্যামোরিন ওয়েলকাম করলো না, ঠিক আছে, ভাস্কো ডি গামা চলে গেল কোচিতে, কারণ কোচিতে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। কারণ কালিকটে ঝামেলা, আরবরা ঝামেলা করছিল বারবার, তোদের ঝামেলা থাকবোই না। সেজন্য এখানে একটা জিনিস শর্টকাটে আমি বললাম, প্রথম যেটা ফ্যাক্টরি ছিল, ফার্স্ট ফ্যাক্টরি, সেটা কিন্তু কোথায় ছিল, ফার্স্ট ফ্যাক্টরি সেটা ছিল, একটু আগে বললাম, মনে থাকার কথা, ফার্স্ট ফ্যাক্টরি হচ্ছে তোমাদের কালিকট, পেদ্রো আলভারেজ ক্যাব্রাল, অনেক সময় ক্যাব্রাল হিসেবে আসতে পারে। তো ফার্স্ট ফ্যাক্টরি হলো এখানে, যেহেতু আরবদের সঙ্গে সমস্যা হতে লাগলো, সেজন্য এখান থেকে ওরা শিফট করলো ওদের ফ্যাক্টরি। তো সেকেন্ড ফ্যাক্টরি যেটা বানালো, সেটা বানিয়েছিল কোথায় গেল, তোমরাই বলো কোথায় গেল, কোচিতে। জ্যামোরিন তো কালিকটে ছিল, ও তো সাপোর্ট করলো না, সাপোর্ট না করার কারণে আরবদেরকে সাপোর্ট করতে লাগলো। এবার এরা চলে গেল কালিকট থেকে কোচিতে, কোচিতেই বললো কোচিতেই আমরা সব কিছু করবো। সেজন্য কালিকট সেকেন্ড ফ্যাক্টরি কোচিতে খুললো। আর এই কোচি বললো যেহেতু আমাদের জন্য সেফ, এখানে ঝামেলা টামেলা কম হচ্ছে, এটাকেই আমরা হেডকোয়ার্টারও বানাবো। কী বানাবো, হেডকোয়ার্টার মানে যেখানে আমরা থাকবো, এখান থেকে সব কিছু মানে পর্যালোচনা করব। তো কোচিতেই হেডকোয়ার্টার প্রথম তৈরি হলো 1503 সালে, ঠিক আছে। 1503 সালে প্রথম হেডকোয়ার্টার বলতে ফোর্ট বলতে পারো, ঠিক আছে, তৈরি হলো, যেটা সেই সময় যে আমাদের মানে ছিল সে হচ্ছে ভাস্কো ডি গামা। তাহলে অনেক সময় কোশ্চেনটা আসছে, ভাস্কো ডি গামা ভারতে কতবার এসছে, দুবার, কত সালে, 1498 সালে, 1502 সালে, ঠিক আছে। এবার বলছে আস্তে আস্তে তো বড় হয়ে যাচ্ছে, তো হেডকোয়ার্টার একটা হলে হবে না, পরে একটা হেডকোয়ার্টার বানিয়েছিল, দ্বিতীয় এটা হেডকোয়ার্টার বলতে আমরা ফোর্ট বলতে পারি, ফোর্টও বানিয়েছিল, এটা হেডকোয়ার্টার কোচি ছিল, এটা কনফার্ম। ফোর্ট বানিয়েছিল কোচিতেই, ঠিক আছে, ফোর্টও বানিয়েছিল কোচিতে, প্রথম ফোর্ট সেটাও বানিয়েছিল কোচিতে। আর সেকেন্ড ফোর্ট যেটা ছিল, ফোর্ট মানে যেখানে বললাম যেখানে ওরা বসবাস করবে আর ওদেরকে ঘাড়া থাকবে একটা, যেন বাইরে থেকে একটা না করে, ক্যানানোর, ঠিক আছে, ক্যানানোর। কোচি প্রথম ফোর্ট, দ্বিতীয় ফোর্ট হচ্ছে ক্যানানোর, প্রথম ফোর্ট কোচি, দ্বিতীয় ফোর্ট ক্যানানোর। ভাস্কো ডি গামা 1503 হেডকোয়ার্টার। এবার যদি আমি বলি, এবার যে পর্তুগিজ সরকার দেখলো যে আত্মারি ভালোতে প্রভাব ফেলছে আমাদের ছেলেবেলাগুলো, এই ফোর্ট বানিয়ে নিচ্ছে, ফ্যাক্টরি বানিয়েছে, তো আমাদের ওখানে একটা আমি কি করব, গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করব, গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করব, এবং এটাকে গভর্নর অ্যান্ড ভাইসরয় বলা হয় পদটাকে, গভর্নর অ্যান্ড ভাইসরয়। তো গভর্নর অ্যান্ড ভাইসরয় পদটা আছে, সেটা কী করেছে, প্রথম যে 1505 সালে, এই কোশ্চেনটা লিখে রাখবে, 1505 সালে প্রথম ফার্স্ট গভর্নর অ্যান্ড ভাইসরয় পদ নিয়োগ করা হয়, যেটা হচ্ছে কে হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমেডা, ফ্রান্সিসকো ডি আলমেডা। সিরিজ মনে রাখো, খুব সুন্দর সিরিজ মনে রাখার জন্য খুব দরকার। প্রথম হচ্ছে প্রিন্স হেনরি, যে কিনা আসতে পারেনি, তারপরে ছিল বার্থোলিওমিও ডিয়াজ, যে কিনা কেপ অফ স্টর্ম বলেছিল আফ্রিকার নিচের প্রান্তটাকে। তারপরে এসেছিল ভাস্কো ডি গামা, যে কিনা বললো কেপ অফ স্টর্ম নয়, কেপ অফ আফ্রিকার যে টিপ ছিল সেটাকে বললো কেপ অফ গুড হোপ, একটা আশা আছে, একটা ভালো আশা আছে। সেখান থেকেই ভারতে এসেছিল আব্দুল মাজিদের সাহায্যে ভারতে। ভাস্কো ডি গামার পরে এসেছিল পেদ্রো আলভারেজ ক্যাব্রাল,
পেদ্রো আলভারেজ ক্যাব্রাল, যে কিনা প্রথম গভর্নর ছিলেন, না গভর্নর বলছি, প্রথম ফ্যাক্টরি বানিয়েছিল কালিকটে, পরে সেটা কোচিতে কনভার্ট করে, ঠিক আছে, কারণ কালিকটে ঝামেলা লাগলো আরব ট্রেডার্সের সঙ্গে। তো এবার কী হয়েছে, পেদ্রো আলভারেজ ক্যাব্রাল প্রথম এলো, যে কিনা ব্রাজিলও আবিষ্কার করে। আবার কিন্তু 1500 সালে ভাস্কো ডি গামা এসেছিলো, ভাস্কো ডি গামা চলে গেল, 1502 সালে এসেছিলো, 1502 সালে ভাস্কো ডি গামা এসেছিলো, ভাস্কো ডি গামা চলে গেল। তারপরে এসছে ফ্রান্সিসকো ডি আলমেইডা, তো ফ্রান্সিসকো ডি আলমেইডা সম্বন্ধে একটু জানবো। ফ্রান্সিসকো ডি আলমেইডা কে, কি, কেন? যদি বলা হয় ফ্রান্সিসকো ডি আলমেইডা, ফ্রান্সিসকো ডি আলমেইডা হচ্ছে একজন ব্যক্তি যিনি কিনা প্রথম গভর্নর ও ভাইসরয় ছিলেন পর্তুগিজদের। ভারতে প্রথম পর্তুগিজদের গভর্নরের নাম কি? ফ্রান্সিসকো ডি আলমেইডা। ভারতে প্রথম ভাইসরয়ের নাম কি পর্তুগিজদের? ফ্রান্সিসকো ডি আলমেইডা, ঠিক আছে। তো এরা কী জন্য এসেছিলো? ব্যবসা। তো ব্যবসা কার সঙ্গে শুধুমাত্র ছিল? শুধুমাত্র ব্যবসা ভারতীয়দের সঙ্গে ছিল অবশ্যই। তো ব্যবসার মধ্যে সবাই কী করছিল? ব্যবসা সব ভেতরের প্রান্তেগুলো নিয়ে ব্যবসা করছিল, ঠিক আছে। ফ্রান্সিসকো ডি আলমেইডা বলছে যে আমরা ভেতরের দিকে যাবই না, আমরা কোন দিকে যাব? এই জলকে কন্ট্রোল করব, কারণ ব্যবসা বাণিজ্য তোমরাও জানো জলে বেশি সুবিধা। পুরো বিশ্বের মধ্যে তুমি মানে বাসে টেনে নিয়ে যেতে পারবে না এতটা জিনিস, যেটা জলে একবারই চলে যাবে। তো মেন কথা হচ্ছে জলপথে তোমার বিশাল ব্যবসা বাণিজ্য করার সুবিধা, যেটা পর্তুগিজরা জানতো। তো বলছে আমরা তো ভিতর তো কন্ট্রোল করছি না। আর ভারতীয়দের একটা ছিল যে নদী পার করলে ধর্ম নষ্ট হয়। তো ধর্ম নষ্ট কেউ করতে চাইবে না, সেই জন্য মানে যারা ভারতীয় ছিল অলরেডি, তারা কিন্তু এই নদী পথের কোনো সিস্টেম বা জলের কোনো যে কাজ লাগাতে পারে সেটা কিন্তু ছিল না। সেজন্য ফ্রান্সিসকো ডি আলমেইদা বলছে, যে গভর্নর ছিল, সে প্রথমে একটা পলিসি নিয়ে আসে। পলিসিটার নাম বারবার কোশ্চেন আসে, ব্লু ওয়াটার পলিসি, যেখানে বলা হলো যে এই যে একটা কন্ট্রোল পুরো ইন্ডিয়ান ওশিয়ান ভারত মহাসাগরের মধ্যে, এই যে ভারত মহাসাগরের যে আছে, সেই ভারত মহাসাগরের মধ্যে কাউকে যদি এখানে কেউ ব্যবসা বাণিজ্য করে, তাহলে আমার পারমিশন নিতে হবে, ঠিক আছে। এখানে কেউ যেতে পারবে না, ঠিক আছে। যেখানে শুধুমাত্র আমরাই থাকবো, আমাদের ব্যবসায় শুধুমাত্র চলবে। তাহলে ভারত মহাসাগরের মধ্যে একটা পাওয়ারফুল ডমিনেন্স শুরু হয়েছিল এই ব্লু ওয়াটার পলিসির মধ্যে, যেখানে কি বললো শুধুমাত্র আমরাই ব্যবসা করবো, এখানে আসা যাবে না, আমরা এলে মেরে দেবো, এরকম ব্যাপার। তো ব্লু ওয়াটার পলিসি থেকে একটা বেরিয়ে একটা সিস্টেম চালু হয়েছিল, যে কারটাজ সিস্টেম। এটাও অনেক সময় কোশ্চেন পড়ে। কারটাজ সিস্টেম কি? বলছে ঠিক আছে, আমরা কিছু জনকে আমরা ছাড়াও ব্যবসা বাণিজ্য করতে পারবে, কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইসেন্স থাকবে। লাইসেন্স মানে কি? বলছে যেটা আমরা প্রোভাইড করব, যেটা যদি দেখাও তুমি কোনো জায়গাতে, তাহলে তোমাকে কেউ অ্যাটাক করবে না, আমাদের যেহেতু আমরা পুরোটাই কন্ট্রোল করি। তো একটা কারটাজ সিস্টেম, যেটা হচ্ছে নেভাল ট্রেড লাইসেন্স, বা যেটাকে বলা হয় নেভাল ট্রেড লাইসেন্স, বা যেটাকে বলা হয় পাস ইস্যু। মানে এটা দেখালে তুমি পাস করে দেবে তোমাকে, তোমরা যাও, হয়ে গেছে, ঠিক আছে। তো কি বললাম, কারটাজ সিস্টেম হচ্ছে সেই লাইসেন্স যেটা কিনা সবাইকে প্রোভাইড করতো, যার ফলে ওরাকে পাস দিতাম, ঠিক আছে। তো এবার কি হলো, এখানে তো দেখছে এরা দিন দিন বড় হয়ে যাচ্ছে, ভিতরে অনেকেই আছে, ভিতরে অনেক কে আছে, যে এখান থেকে যে ব্যবসা বাণিজ্য ছিল, এখানে ছিল মিশর। আগে কি সিস্টেম ছিল? আগে একটা ট্রেড রুট ছিল, ভালো করে বুঝবা, এটা কিন্তু এই একটা যুদ্ধ হবে এখন, সেটার সঙ্গে সম্পর্ক। এই যে এখান থেকে ইটলি থেকে এখান থেকে তখন সুয়েজ ক্যানেল খোলা হয়নি, এখানে সুয়েজ ক্যানেল আছে, সুয়েজ ক্যানেল তখন খোলা হয়নি, ঠিক আছে। তো কী হতো, এখানে আলেকজান্দ্রিয়া, ঠিক আছে, আলেকজান্দ্রিয়া বলে একটা পোর্ট আছে, যেটা হচ্ছে ইজিপ্টের,
ইজিপ্টের একটা পোর্ট আছে, সেই পোর্টে এসে সব মালগুলো নিত, সেখান থেকে এসে এই একটু পার করে নিত, এখান থেকে কিছু মানে স্থলপথে পার হতো, সেখান থেকে আবার এখানে তোমার রেড সির মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলতো, লোহিত সাগরের মধ্যে ব্যবসা বাণিজ্য চলতো, যার ফলে লোহিত সাগর দিয়ে বাবে মান্ডেব হয়ে ভারতে কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো, লাল সাগর, গালফ অফ এডেন, এটা ঠিক আছে। এবার কী হয়েছে, এবার যখন দেখছে এইদিকে জলপথটা চালু হয়ে গেলো, পর্তুগিজরা এদিকে জলপথ চালু করে দিল, তো এদিকের এবার কী হয়েছে, তুমি ইজিপ্টের পথ তুমি ব্যবহার করবা, তো ইজিপ্ট তোমার কাছ থেকে কী নেবে, অবশ্যই ট্যাক্স নেবে। এই যখন ট্যাক্স যখন না পাবে ইজিপ্ট, তখন কী করবে, যে আমি তো কাঙাল হয়ে গেলাম, তো যুদ্ধ করবে। তো এবার যুদ্ধ শুরু হবে, যে পর্তুগিজরা এত বেড়ে যাচ্ছে দিনের পর দিন, মানে যুদ্ধ করব। তো যেটা 1508 সালে হবে, তার একটা 1505 সালে মনে রাখবে, 1505 সালে একটা কাজ হয়েছিল, একটা ফোর্ট তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে কোঙ্কন কোস্টে একটা ফোর্ট তৈরি করা হয়েছিল 1505 সালে, সেটার নাম অনেক সময় পরে আঞ্জিদিবা, কি আঞ্জিদিবা ফোর্ট, কোথায়, কোঙ্কন কোস্ট, এটা মনে রাখবা, আঞ্জিদিবা 1505 সালে কোঙ্কন কোস্ট। এবার কি বললাম, পর্তুগিজরা দিনের দিন বেরিয়ে যাচ্ছে, তো ঝামেলা শুরু হয়ে যেতে পারে, সেই জন্য 1508 সালে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল, চল এখানে আছে, ব্যাটেল অফ চল, এই যে চল এখানে আছে, ঠিক আছে, কোঙ্কন উপকূলের উপর দিকে। তো ব্যাটেল অফ চল হয়েছিল কার মধ্যে, এই যে ফ্রান্সিসকো ডি আলমেডা ছিল, তার ছেলে ছিল কি, লরেনো ডি আলমেডা, লরেনকো বলা হয় বা লরেনো বলা হয়, লরেনকো ডি আলমেডা। ওর বাবার নাম কি, ফ্রান্সিসকো ডি আলমেডা। ওর বাবা কিন্তু যুদ্ধ করেনি, ওর ছেলে যুদ্ধ করেছিল, ছেলেকে যুদ্ধে পাঠিয়েছিল। এর সঙ্গে যুদ্ধ করেছিল কে, তোমাকে একটু আগে বললাম মিশর কেন বললাম, ওরাও যুদ্ধ করছে, ওদের তো সমস্যা হচ্ছে। তো মিশরের যে সুলতান ছিল, তার নাম হচ্ছে মামলুক সুলতানেট, সুলতানের যুগের নিয়ে এসো না, মামলুক ডাইনেস্টি না, এটা আলাদা। তো এটা হচ্ছে ইজিপ্টের মামলুক সুলতান, ইজিপ্ট মানে মিশরের মামেলুক। 2 নম্বর হচ্ছে গুজরাট, সে সময় গুজরাটের যে রাজা ছিল, সে নাম হচ্ছে মোহাম্মদ বেগাডা, ঠিক আছে। 3 নম্বর ছিল কালিকট। কেন, কালিকটে তো থেকে কোথায় গেছিল, কোচিতে, সেজন্য কালিকট বলছে আমি তো ট্যাক্স পেয়েছি না, সেজন্য জামোরিন। তারপরে গিয়েছিল আরব, সব ব্যবসা বাণিজ্য তো এরাই করে নিচ্ছে, তা আমরা তো দিনের দিন সমস্যায় পড়ে যাচ্ছি, আরব ট্রেডার্স। আর কে ছিল, অটোমান এম্পায়ার। কেন অটোমান এম্পায়ারও তো ফিল করছিল যে ভাই আমি যদি এখান দিয়ে আসতো, এখান দিয়ে, এটা হচ্ছে অটোমান এম্পায়ারের এলাকা, তো এবার যখন এখান দিয়ে যাবি ইউরোপে, তো আমাকে ট্যাক্স দিয়ে যাবি, আমি তো ট্যাক্স পেয়েছি না, তো এরাও ট্যাক্স পেয়েছে না, এই ইজিপ্টেরও ট্যাক্স পেয়েছে না, তাহলে কি অটোমান এম্পায়ারও ট্যাক্স পেয়েছে না, ইজিপ্টের সুলতানও ট্যাক্স পেয়েছে না, গুজরাট যে আছে সেখানেও ট্যাক্স পেয়েছে না, উপর থেকে তো আর আসে না, আর গুজরাটেরও আসে না, জামোরিনের কাছে যায় না, কালিকট থেকে চলে গেছে কোচিতে এখন, ঠিক আছে, গুজরাটও যায় না, আরব ট্রেডার্সরা আসে না। তো আর এখান থেকে এই যেখানে আছে আরব ট্রেডার্স, এখানে 3টে আছে, এটা মনে রাখার চেষ্টা করবে, যে এটা হচ্ছে ইজিপ্ট, এটা হচ্ছে মামলুক ডাইনেস্টি, অটোমান এম্পায়ার, এটা হচ্ছে আরব ট্রেডার্স। তো এই 3 জনের সমস্যা ক্রিয়েট হয়েছিল, সেই জন্য যুদ্ধ করেছিল কিন্তু পর্তুগিজদের সঙ্গে। আর ইন্ডিয়ার মধ্যে কে, একটা ছিল গুজরাটের, আর একটা ছিল জামোরিন। এই 5 জন মিলে ওর ছেলেকে বিশাল হারিয়েছে, এই 5 জন মিলে। হ্যাঁ, তোমাদের এটা কিন্তু বিশাল ডেপথ পড়ানোর কারণই হচ্ছে তোমাদের WBCSকে ফোকাস করা হচ্ছে, ঠিক আছে, তোমরা বাকি সব পরীক্ষায় এমনি বেরিয়ে যাবে। তো ব্যাটেল অফ চাও 1508 সালে হয়েছিল, ওর ছেলে ছিল লরেনকো ডি আলমেডা, যে ছিল মামলুক ডাইনেস্টি, গুজরাট ডাইনেস্টি ছিল, তারপর কালিকট, আরব ট্রেডার্স আর অটোমান এম্পায়ারের সঙ্গে ছিল, জিতে গেছিলো এরা, আর হেরে গেছিলো এবং মারা গেছিলো।
মরে গেছে। তো মরে গেছে তো ওর বাবার রাগ হবে না? হবে না। আমি পর্তুগিজদেরই আমি রাজ করছি, তো আমাকে করছে, আমার ছেলেকে মেরে দেবে, ঠিক আছে। তারপরে একটা যুদ্ধ হয়েছিল, যেটা দরকার নেই তোমাদের, ব্যাটেল অফ দাবুল। ব্যাটেল অফ দাবুল অত এফিসিয়েন্টভাবে হয়নি, নট ডিসিসিভ, কোনো রকমভাবে কে জিতলো কে হারলো বোঝা যায়নি। এরপরে শুরু হয়েছিল একটা যুদ্ধ, সেটা হচ্ছে ব্যাটেল অফ দিউ। ব্যাটেল অফ দিউ, ব্যাটেল অফ দিউ 1509 সালে শুরু হয়েছিল। যেই যুদ্ধের, এই যুদ্ধে যারা একদম কি এই যে এইগুলো ছিল, আমার ছেলেকে হারিয়েছিস দেখছি তোর আগে, ফ্রান্সিসকো ডি আলমেডা এলো, এরা সবকে হারিয়ে দিল। ফ্রান্সিসকো ডি আলমেডা জিতে গেল। জিতার পর বলছে এবার থেকে পর্তুগিজ পুরো ভারতে রাজ করবে। তো পর্তুগিজদের যে ডোমিনেন্স, যে ডোমিনেশন এই মানে ইসের পর, এই যুদ্ধের পর কিন্তু শুরু হয়েছিল। কোন যুদ্ধের পর? ব্যাটেল অফ দিউ। সেই জন্য পর্তুগিজরা আধিপত্য বিস্তার করতে লেগেছিল কিসের? ব্যাটেল অফ দিউর পরে, 1509 সালের পরে। এই যুদ্ধটাকে অনেক বইয়ে অনেক ঐতিহাসিক কি বলেছে? এ ব্যাটেল অফ স্পাইস, এ ব্যাটেল অফ স্পাইস, ঠিক আছে। ব্যাটেল অফ দিউ 1509 সাল এটা। এবার দেখে নাও একটু কী কী পড়লাম, নাহলে ভুলে যাবো আবার। কী বললাম? প্রথমে প্রিন্স হেনরি ছিল, প্রিন্স হেনরি ফেল করে গেছিলো, তার বার্থোলোমিউ ডিয়াজ ছিল, কেপ অফ স্টর্ম বললো, এই বললো যে গুড হোপ প্লাস আব্দুল মাজিদকে নিল, গ্যাব্রিয়েলের ওপর চাপালো, চলো তো ভারত চলে গেলো, পৌঁছে গেলো, কালিকটে পৌঁছালো 1498 সালে। 1498 মানে পৌঁছালো জামরুনের শাসনকালে। জামরুনি প্রথমে ওয়েলকাম করলো, ও চলে গেলো মশলাপাতি নিয়ে, 60 গুণ লাভ করলো, লাভ করার পর থেকে গেল, ওকে যেতে দিল না, ও জন টু। তারপরে হচ্ছে পেদ্রো আলভারেজ ক্যাব্রাল এলো, তারপরে আসার পর যে ব্রাজিল আবিষ্কার করেছিল, হ্যাঁ, তারপরে কি বললো যে হ্যাঁ কালিকট হচ্ছে আমাদের প্রথম ফ্যাক্টরি। কালিকট প্রথম ফ্যাক্টরি কে করেছিল? পেদ্রো আলভারেজ ক্যাব্রাল। তারপর 1509 সালে যে ছিল গভর্নর, প্রথম গভর্নর পাঠালো, যে আস্তে আস্তে না সরি এখানে একটা জিনিস হবে, ভাস্কো ডি গামা আবার এসেছিলো, পেদ্রো আলভারেজ আসার বাসে ভাস্কো ডি গামা আবার এসেছিলো, এলো আসার পর কিন্তু কী হলো? আসার পর কিন্তু ওর ভালো সম্পর্ক হলো না। কার সঙ্গে হলো না? জামরুনির সঙ্গে হলো না। তো কোচি ছিল, কোচি থেকে চলে গেলো ক্যানানোর থেকে গেলো কালিকট। মেন কথা কালিকটে পৌঁছেছিল, সেই জন্য কেন? জামরুনির সঙ্গে ভালো সম্পর্ক ছিল আরবদের সঙ্গে, আরব ট্রেডার্সের সঙ্গে, আরব ব্যবসায়ীদের সঙ্গে, আর এর সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য ফেভার করলো কে? যে কোচির রাজা। ঠিক আছে। তো কোচিতে যখন রাজা ফেভার করছে, তখন আমি কেন যাবো না কোচি? তো কোচিতে চলে গেলো, পৌঁছে গেলো কোচিতে, ঠিক আছে হলো। এবার যদি বলা হয় যে এই কোচি পৌঁছে গেলাম, তারপরে গভর্নর এবার কি বললো যে আস্তে আস্তে আমাদের ডোমিনেন্স শুরু হচ্ছে তো আমরা 1505 সালে যে প্রথম গভর্নর, আর এটা 1502 সালে যেটা ভাস্কো ডি গামা এসেছিলো, এটা হচ্ছে 1505, যেটাতে প্রথম গভর্নর ও ভাইসরয় নিয়োগ করলাম পর্তুগিজদের। যেখানে বললাম যে প্রথম ভাইসরয় আর গভর্নর থাকবে, পর্তুগিজ সরকারকে রিপোর্ট করবে, ফ্রান্সিসকো ডি আলমেডা। নামগুলো ভুলে যাবে না। এটা হচ্ছে প্রিন্স হেনরি, তারপর হচ্ছে বার্থোলোমিউ ডিয়াজ, ভাস্কো ডি গামা, পেদ্রো আলভারেজ ক্যাব্রাল। এরা কেউ কিন্তু গভর্নর নয়। গভর্নর শুরু হলো এখন ফ্রান্সিসকো ডি আলমেডা। তো ফ্রান্সিসকো ডি আলমেডা কী বললাম? ফ্রান্সিসকো ডি আলমেডা একটা ব্লু ওয়াটার পলিসি করেছিল, যে আমরা ভেতর দিকে কোনো রকম লড়বো না, যা কিছু আমাদের ইন্ডিয়ান ওশিয়ান থাকবে তাদের মধ্যে একটা ডোমিনিয়ন একটা চাপাবো আমরা, যেখানে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না। যদি ব্যবসা বাণিজ্য করতে চায় তাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, কার্টার সিস্টেম লাগু করতাম, যেটার কাজ হচ্ছে কার্টার সিস্টেম কি, যেখানে তুমি লাইসেন্স নাও, নেভাল ট্রেড লাইসেন্স নাও, তারপরে ব্যবসা বাণিজ্য করো, আমরা তোমাকে একটা পাস ইস্যু করবো। এটা হচ্ছে কার্টার সিস্টেম। তো এবার এলো, এসার পর দেখছে এরা বিশাল বেড়ে যাচ্ছে দিনের দিন। তো ব্যাটেল অফ চাউল শুরু হলো 1508 সালে। ব্যাটেল অফ চাউল শুরু হলো। চাউল শুরু হয়ে কী বলছে যে ওর ছেলে ফ্রান্সিসকো ডি আলমেডার ছেলে হচ্ছে লরেনকো ডি আলমেডা এলো। তে এদের সঙ্গে মামলুক সমস্যা হচ্ছিলো, ইজিপ্টের ওখান দিয়ে ব্যবসা বাণিজ্য আসছিলো না। তারপর হচ্ছে আরব, ওদের ব্যবসা বাণিজ্য কমে যাচ্ছিলো। অটোমান এম্পায়ার ওদের ট্যাক্স পাচ্ছিল না, যেমন তো কালিকট থেকে কোচিতে চলে যাচ্ছে, এও ট্যাক্স পাচ্ছে না। তারপরে হচ্ছে ওই গুজরাটের ওপর রাস্তাটাও ইউজ করছে না। তো এই কারণে এরা সবাই
মানে পর্তুগিজদের উপর খেপে গেলো, ব্যাটল অফ চাও হয়ে গেলো, এরা জিতে গেলো, তো বিশাল জিতে গেলো, ওর বাবা খেপে গেলো, বাবা খেপে যাওয়ার পর একটা ব্যাটল অফ দিউ হলো, ব্যাটল অফ দিউ আসার পরে বললো যে এটা কোনো রকমভাবে হলো না, আর একটা ব্যাটল হলো, ব্যাটলের নাম কি ব্যাটল অফ দিউ, দাবুলের পর দিউ, 1509 সালে কী হলো, এই ব্যাটল অফ স্পাইসেস বললো, যে যেখানে বললো এই যে এদের সবাই শক্তিগুলোকে হারিয়ে দিল, ফ্রান্সিসকো ডি আলমাইদা জিতে গেল। ঠিক আছে, এটা ফ্রান্সিসকো ডি আলমাইদা থেকে মনে রাখতে হবে। তারপরে কী হলো, এবার আমরা চলে আসবো, এবার আসল বলে রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ। ঠিক আছে, রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ, তো এটা মনে রাখবে, এখানে সাইডে লিখে দিই। এবার কী আছে, এবার যদি বলে রিয়েল ফাউন্ডার কে, তাহলে ওই যে ফ্রান্সিসকো ডি আলমাইডা এর পরে এসেছিলো ভারতে 1509 সালে এসেছিলো তোমার আলফনসো ডি আলবুকার্ক। আলফনসো ডি আলবুকার্ক। ঠিক আছে, সিরিজটা মনে রাখা খুব সহজ। আমরা সিরিজ আমি মনে রেখেছিলাম, প্রথম গভর্নর, দ্বিতীয় গভর্নর, তৃতীয় গভর্নর, ফ্যান, এটা হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমেডা, এটা হচ্ছে আলফনসো ডি আলবুকার্ক, এটা হচ্ছে নুনো দি কুনহো। তো মনে রাখা খুব সহজ, ফ্যান মনে রাখলে বুঝতে পারা যাবে গভর্নর কে গেছিলো। তো 1509 সালে আলবুকার্ক গেল। আলবুকার্ক অনেক কাজ করে, ঠিক আছে, মানে অনেক কাজ করে এই কারণে যে কী করলো, যে বললো যে হ্যাঁ, যে সেই জন্য বলা হয় রিয়েল ফাউন্ডার বলা হলো। এ অনেকগুলো ক্যাপচার করতে লেগেছিলো, কারণ কি ব্যাটল অফ দিউ কী হয়েছিল, ব্যাটল অফ দিউ বলে দিল না এবার থেকে শাসন কিন্তু পর্তুগিজরাই করবে। পাওয়ারফুল হয়ে গেছিলো, পাওয়ারফুল হয়ে যাওয়ার কারণে ঝট গোয়া ইধারা। তো 1510 সালে যে গোয়া ছিল সেটা ক্যাপচার করে নিয়েছিলাম, কার কাছ থেকে, কোশ্চেনটা পরে, বিজাপুরের রাজা হচ্ছে ইউসুফ আদিল শাহ। ঠিক আছে, বিজাপুরের রাজা ইউসুফ আদিল শাহ এর কাছে গোয়াটা ক্যাপচার করে নিয়েছিল। ঠিক আছে, 1511 সালে মালাক্কা ক্যাপচার করে নিয়েছিল। মালাক্কা কোথায় আমি দেখাচ্ছি তোমাকে, মালাক্কাটা বিশাল ইম্পর্টেন্ট। 1515 সালে হরমুজ ক্যাপচার করে নিয়েছে। হরমুজ বুঝতে পারছো, বিশাল ব্যাপার, যেটা এখন বর্তমানে ইরান ক্যাপচার করে বসে আছে হরমুজ, সেই জায়গাটা আগে পর্তুগিজের ক্যাপচারে ছিল। হ্যাঁ, আর একটা 1510 সালে একটা কাজ হবে, আর একটা কাজ হবে ভুলে গেছি বলতে, এটা একটা হচ্ছে ভাটকাল হচ্ছে কৃষ্ণদেব রায়, সেই সময়কার কৃষ্ণদেবের রায়ের কাছে ভাটকালটা নিয়ে নিয়েছিল। তো কী বললাম, গোয়া নিয়েছিল বিজাপুরের শাসক ইউসুফ আদিল শাহের সঙ্গে, মালাক্কা স্টেট নিয়ে নিয়েছিল, আর হচ্ছে হরমুজ নিয়েছিল। তো এতটা জায়গা নিয়ে নেওয়ার কারণে বললো যে এতটা জায়গা, বুঝতে পেরেছ, এতটা, এই যে পর্তুগিজের সময় যে কোম্পানিটা ছিল সেই হরমুজ থেকে ছিল। হরমুজ কোথায় আছে দেখাচ্ছি, তাহলে বলে লিখে নিই তারপর দেখাচ্ছি। হরমুজ থেকে ইন্দোনেশিয়া অবধি বিস্তার ছিল। যেমন হরমুজ কোথায়, ইন্দুস কোথায়, এটা হচ্ছে হরমুজ। ঠিক আছে, এখান থেকে যদি বলা হয় এই ইন্দোনেশিয়া অবধি পুরোটা ক্যাপচার ছিল এরকম, এতটা ক্যাপচার কাজ ছিল এই পর্তুগিজদের। তার মধ্যে এখানে একটা পড়তো, এটা মালাক্কা স্টেট, যেটা আমরা একটু আগে দেখলাম যে মালাক্কাটা নিয়ে নিয়েছিল, এটা হচ্ছে মালাক্কা, মালয়েশিয়া আর হচ্ছে সুমাত্রার মধ্যে পড়ছে এটা মালাক্কা স্টেট। ঠিক আছে, তো এটা হরমুজ থেকে এতটা অবধি ক্যাপচার করে নিয়েছিল কে, আলফনসো ডি আলবুকার্ক। ঠিক আছে, আলফনসো ডি আলবুকার্ক। তাহলে বললাম কি, হরমুজ থেকে ইন্দোনেশিয়া অবধি আলফনসো ডি আলবুকার্ক নিয়ে নিয়েছিল, আর যেটা হচ্ছে 1515 সালে এসেছিলো। সবচেয়ে বেশি যদি মানে মনে নাও রাখো তাহলে এটা কিন্তু অবশ্যই মনে রাখিও, 1510 সালে গোয়া নিয়েছিল বিজাপুরের এই রাজা ইউসুফ আদিল শাহের সঙ্গে। হ্যাঁ, তারপরে কী বলছে, এর একটা কোম্পানি ছিল, মানে কোম্পানি বলতে পর্তুগিজ কোম্পানি, সেই নামটা অবশ্যই মনে রাখবা।
স্টুডো স্টুডো ডি ইন্ডিয়া, স্টুডো ডি ইন্ডিয়া, এটা ছিল কোম্পানির নাম, স্টুডো ডি ইন্ডিয়া, স্টুডো ডি ইন্ডিয়া। সেই কোম্পানি কিন্তু এতটাই প্রভাব বিস্তার করেছিল। এবার যদি জিজ্ঞেস করা হয় যে এর হেডকোয়ার্টার, যেখানে হেডকোয়ার্টার হবে সেটা কিন্তু কোচিতে, সেটা কিন্তু কনফার্ম করে দিল এ, ঠিক আছে। সে কোচিতে যে হেডকোয়ার্টার হবে সেটা আগে লিখিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু কোচিতে হেডকোয়ার্টার এ কিন্তু শুরু করেছিল, ঠিক আছে, এ কিন্তু শুরু করেছিল। তো কোচিতে কিন্তু হেডকোয়ার্টার চালু করেছিল, কোচিতে। এবার কি হচ্ছে, এবার কি সতীকে ব্যান করেছিল, যে আমাদের ভারতের মধ্যে যে সতী আছে, সতী প্রথা, সেই সতী প্রথাকে ব্যান কে করেছে, অনেকবার কোশ্চেন এসছে। আলফোন্সো ডি আলবুকার হচ্ছে ই করেছে, সতী প্রথা ব্যান করেছে। আর যদি জিজ্ঞেস করা হয় হেডকোয়ার্টার কে করেছে, আলফোন্সো ডি আলবুকার। আর যদি জিজ্ঞেস করা হয় যে মলক্কা স্টেট গোয়া বিজাপুরের কাছ থেকে কে নিয়েছে, আলফোন্সো ডি আলবুকার, ঠিক আছে। হ্যাঁ, এটা মনে রাখবে। এটা এটা হয়েছিল। তারপরে কি এরপরে যে এসেছিলো, যদি জিজ্ঞেস করা হয় বেঙ্গলের মধ্যে কোনো কি ছিল, মানে ইস্টার্ন কোস্টে, আমাদের তো ওয়েস্টার্ন কোস্টের কথা বলছিলাম, এত ইস্টার্ন কোস্টে কোনো জায়গায় ছিল, অবশ্যই ছিল, হুগলিতে ছিল, এদিকে মানে এদিকে ছিল, এদিকে ছিল, কিন্তু মোটামুটি সব জায়গাতেই ছিল। তো এখানে হুগলিতে একটা বেস ছিল, হুগলিতে একটা বেস ছিল, বেসটা কী জন্য ছিল, প্ল্যান্ডারিং জন্য। কিসের জন্য, প্ল্যান্ডারিং, কিসের জন্য, প্ল্যান্ডারিং মানে লুটপাটের জন্য, প্ল্যান্ডারিং, ঠিক আছে। সতী প্রথা ব্যান, প্ল্যান্ডারিং মানে হচ্ছে তোমার কী বলবো, অ্যাটাক করা, লুটপাট করা, এগুলো হচ্ছে প্ল্যান্ডার করা। এরপরে যে এসেছিলো সে হচ্ছে নুনদি কুনহ, নুনদি কুনহ, নুনদি কুনহ বেশি কিছু জানতে হবে না, এ আমাদের থার্ড ভাইসরয় ছিল, তৃতীয় ভাইসরয়, যে 1538 অবধি ছিল, 1538 অবধি ছিল, যার হেডকোয়ার্টার, একটা কাজে মনে রাখবো, হেডকোয়ার্টার যেটা ছিল সেটা কোচিত।